এক ঘন্টার ব্যবধানে গোপালগঞ্জের গোপীনাথপুরে ৬ গাড়ির সংঘর্ষ, পুলিশ সহ নিহত ২। প্রায় ২ ঘন্টা বন্ধ ছিল মহাসড়কের যান চলাচল। আসে দেখি কি যে একটা লোক পড়ে আছে, গাড়ি হেল্পার, আরমান গাড়ি হেল্পার। পরে লোকজন ধরে উঠাইয়ে হাসপাতাল দিকে নিয়ে গেছে। আমরা আগে দেখলাম তার পিছনে একটা এসি বাস পুরা ভিতরে ঢুকে দিচ্ছে, মানে ড্রাইভারের সিট সহ হেল্পার সহ মানে পুরা প্যাকেটের পড়ে আছে। বগুড়ায় নাবালিকা মেয়েকে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বাবাকে হত্যার অভিযোগ। অভিযুক্ত যুবক সহ আটক ২, তদন্ত করছে পুলিশ। আমি তো বয়স অনেক বড়, ও কেবল ছোট, কেবল কিনা 7-এ পড়ে। কিভাবে তারপরেও কেন বাসা থেকে তুলে নিয়ে যায় আমার ভাইকে মার্ডার করলো? মূল আসামি জিতুকে অলরেডি আমরা গ্রেফতার করেছি, সঙ্গে আরেকজনকে আমরা গ্রেফতার করেছি। পটুয়াখালীর বাউফলে হাত বাড়ালেই মিলছে মাদক, ছড়িয়ে পড়েছে 999 ইয়াবা, নিষ্ক্রিয় প্রশাসন। হোম ডেলিভারি হচ্ছে, এটা আমার বর্তমানে উঠতি ছেলে পেলে এসব বেশি গ্রহণ করতেছে। যারা বিক্রেতা এদের কখনো পতন হয় না। কিশোর কিশোরী বয়সী যারা আছেন তারা আসক্ত হয়ে পারিবারিক কলহ তৈরি হচ্ছে। কুড়িগ্রামে ভিজিএফের চাল নিয়ে ৯/৬ তালিকায় সচ্ছল ব্যক্তিসহ পাইকারদের কাছে স্লিপ বিক্রির অভিযোগ, বঞ্চিত হতদরিদ্ররা। জনগণ না দিয়ে চেয়ারম্যান মহোদয় এবং মেম্বার মহোদয় এরা সবগুলো বিক্রি করছে পাইকারদের কাছে। ভিজিএফের কার্ড প্রাপ্য তাদের না দিয়ে আমাদের মতো সচেতন নাগরিকদের নাম দিয়ে তারা এটা উত্তোলন করতেছে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবরাখবর। গোপালগঞ্জ সদরে একই স্থানে ১ ঘন্টার ব্যবধানে ৬টি গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন পুলিশ সহ ২ জন। নিহত পুলিশ সদস্য উদ্ধার কাজে গিয়ে গাড়িতে চাপা পড়েন। আহত হয়েছেন অন্তত ২০ জন। দুর্ঘটনার পর ঢাকা খুলনা মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের গোপীনাথপুর শনিবার মধ্যরাতে ১ ঘন্টার ব্যবধানে এই স্থানে দুর্ঘটনার শিকার ৬ গাড়ি, প্রাণ হারিয়েছেন পুলিশসহ ২ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকল একটি ট্রাকে পেছন থেকে প্রথমে ধাক্কা দেয় আরমান পরিবহনের বাস। এরপর সেখানে সাতক্ষীরা এক্সপ্রেস বাসের ধাক্কায় খাদে পড়ে যায় একটি প্রাইভেট কার। কিছুক্ষণ পর এসবি পরিবহনের বাস ধাক্কা দেয় বলেশ্বর পরিবহনের বাসে। অর্থাৎ একই স্থানে হয় ৬ গাড়ির দুর্ঘটনা। দেখলাম একটা গাড়ি এসে ওই যে গাড়িটার পিছনে ট্র্যাক মারছিল তার পিছনে একটা গাড়ি মানে ঠেলতে আসে ইচ্ছা মতো, কিন্তু আমরা আগে দেখলাম তার পিছনে একটা এসি বাস পুরা ভিতরে ঢুকে দিচ্ছে, মানে ড্রাইভারের সিট সহ হেল্পার সহ মানে পুরো প্যাকেটের পড়ে আছে। পুলিশের সিগন্যাল তারা করা লাগে, পিছন থেকে গাড়ি ঢুকছে কিছু, আরেকটা গাড়ি এসে পিছন থেকে মেরে দিয়ে ওই জায়গাতে নিয়ে এলো। দুর্ঘটনায় নিহত সেলিম আরমান বাসের হেল্পার, অপরজন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ সদস্য রফিকুজ্জামান। তিনি উদ্ধার কাজের সময় গাড়ি চাপায় প্রাণ হারান। আহত অন্তত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেরামত করতেছিল চাক্কা, এমতো অবস্থা খুলনা চট্টগ্রাম গ্রামে খুলনাগামী গাড়ি আরমান পরিবহন এসে ওকে পিছন থেকে মেরে দেওয়ার পরে ঘটনাস্থলে আরমান পরিবহনের হেল্পার নিহত হয়। আমরা কিছু রোগীকে করে নিয়ে গেছি, পরে হাসপাতালে পাঠাইছি। হাসপাতালে পুলিশ বলছে চালকদের বেপরোয়া গতি এসব দুর্ঘটনার কারণ। জব্দ করা হয়েছে সবগুলো গাড়ি, তবে পলাতক চালক আর হেল্পার। এসপি গ্রিন লাইনের সাথে আমরা সামনে দাঁড়ানো থাকা আমাদের এই এটিএসআই রফিকুজ্জামান ভাই ওনার ধাক্কা লাগার ফলে গুরুতর আহত হয় এবং আমরা সবাই লাফ দিয়ে নিচে পড়ে যাই। এই যে জমিটা দেখতেছেন, গাড়ি গতিবিধি দেখে আমরা এখানে লাফ দিয়ে চলে যাই। দুর্ঘটনার পর প্রায় ২ ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, দেখা দেয় দীর্ঘ যানজট। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। যশোরের অভয়নগরে প্রবাস ফেরত এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে উপজেলার নাউলি গ্রামের একটি মাছের ঘের থেকে হাসান শেখের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কুয়েতে ৮ বছরের প্রবাস জীবন শেষে ২.৫ মাস আগে দেশে ফেরেন হাসান। প্রতিদিনের মতো গতরাতেও পাড়ার বন্ধুদের সাথে আড্ডা দিতে যান তিনি।
রাতভর বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে পরিবার। ভোরবেলায় মাছের ঘেরে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। হত্যার সম্ভাব্য কারণ খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর সংবাদ প্রাপ্তির পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ শনাক্ত করা গেছে এবং এই হত্যাকাণ্ডটি কি কারণে সংঘটিত হয়েছে এগুলো আমরা খতিয়ে দেখছি। বগুড়ার সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার শহরের ফুলবাড়ি এলাকায় এই ঘটনায় অভিযুক্ত জিতু সহ দুজনকে আটক করা হয়েছে। তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। সেদিকে আটক জিতুকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্বজনদের আহাজারি। বগুড়া শহরের শিববাটি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন রিকশা চালক শাকিল আহমেদ। স্বজনরা জানায় বেশ কিছুদিন ধরেই তার সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল প্রতিবেশী জিতু ইসলাম। তারই ধারাবাহিকতায় শনিবার সকালে আবার প্রস্তাব দিলে তা নাকচ করে দেয় শাকিল। এতে ক্ষুব্ধ হয়ে তার উপর হামলা চালায় জিতু সহ 10 থেকে 12 জন। উদ্ধার করে হাসপাতালে নিলে শাকিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার ভাই তখন বলছে যে ভাই আপনি তো বয়সে অনেক বড়, ও কেবল ছোট, কেবল কিনা 7-এ পড়ে, কিভাবে তারপরেও কেন বাসা থেকে তুলে নিয়ে যায় আমার ভাইকে মার্ডার করলো। আমি চাই এসব লোকদের ফাঁসি হোক। এ ঘটনায় অভিযুক্ত জিতু সহ দুজনকে আটক করা হয়েছে। তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। মূল আসামি জিতুকে অলরেডি আমরা গ্রেপ্তার করেছি, সঙ্গে আরেকজনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা তথ্য যাচাই বাছাই করছি সেই ঘটনার সাথে জড়িত কিনা। আটককৃত জিতু জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এরই মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। পটুয়াখালীর বাউফলে হাত বাড়ালেই মিলছে মাদক। কিশোর থেকে বৃদ্ধ প্রায় সবাই আসক্ত বিভিন্ন মাদকে। সম্প্রতি উপজেলায় ছড়িয়ে পড়েছে নতুন জাতের ইয়াবা 999। বিষাক্ত মাদকটি উপজেলার অলিতে গলিতে মিললেও কিছুই জানে না পুলিশ প্রশাসন। নগরায়নের যুগেও পটুয়াখালীর বাউফলে গ্রামীণ পরিবেশের ছোঁয়া। গাছপালা দিয়ে ঘেরা উপজেলায় সবুজের সমারোহ। যদিও মুদ্রার উল্টো পিঠ ভয়াবহ। ক্ষমতাসীনদের ছত্রছায়ায় বিগত বছরগুলোয় মাদকদ্রব্যের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এই উপজেলা। শুধু একটি কল দিলেই হাতের মুঠোয় সব ধরনের মাদক। হোম ডেলিভারি হচ্ছে, এটা আমার বর্তমানে উঠতি ছেলেপেলে এসব বেশি গ্রহণ করতেছে। যারা বিক্রেতা এদের কখনো পতন হয় না, এরা যে আসুক চলে বলে কৌশলে এদের ব্যবসা চলতে থাকে। যারা যখন ক্ষমতা আসে তাদেরকে ম্যানেজ করে চলার মাধ্যমে তাদের আসলে আর পতন হয় না। তারা সব সময় আসলে রাজত্ব করে যাচ্ছে। কিশোর কিশোরী বয়সী যারা আছেন তারা আসক্ত হয়ে পারিবারিক কলহল তৈরি হচ্ছে। সম্প্রতি সেই পালে হাওয়া দিয়েছে নতুন ইয়াবা 999। বিষাক্ত এই মাদকের ছড়াছড়ি গোটা বাউফলে। দাম কম ও সহজলভ্য হওয়ায় আসক্ত হয়ে পড়ছে তরুণ সমাজ। তবে কিছুই জানে না প্রশাসন। এই ধরনের কোনো বিষয়গুলো আমাদের নজরে এখন আসে নাই। ইয়াবার উপরে 3টা লাইন, আগে তো অনেক WB বা এই ধরনের লেখা থাকতো, ওয়াই লেখা থাকতো, এখন 3টা লাইন লেখা আছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছেও 999 যেন নতুন নাম। 999 সম্পর্কে আসলে আমি আগে জানতাম না, আপনার কাছ থেকে খবর পেলাম। তো এই সম্পর্কে আমি এলাকায় খোঁজ করবো। আমি যদি এরকম কিছু হয় আমি অভিযান অবশ্যই চালাবো। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষায় কঠোর নজরদারির দাবি সচেতন মহলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কুড়িগ্রামে ঘটছে একের পর এক ভিজিএফ এর চাল বিক্রির ঘটনা। অভিযোগ, জনপ্রতিনিধিরাই চালের স্লিপ বিক্রি করে দিচ্ছেন পাইকারদের কাছে। খাদ্য সহায়তার তালিকায় আছে সচ্ছল ব্যক্তিদের নামও, যারা কখনোই চাল উত্তোলন করেন না, অথচ তাদের স্লিপে তুলে নেওয়া হচ্ছে বিনামূল্যের সরকারি চাল। অন্যদিকে তালিকাভুক্ত প্রকৃত দরিদ্ররা পাচ্ছেন না খাদ্য সহায়তা। ভিজিএফের চালের জন্য দরিদ্র মানুষের দীর্ঘ সারি। জনপ্রতি বিনামূল্যে 10 কেজি চালের জন্য ঘন্টার পর ঘন্টা গরমে দাঁড়িয়ে।
কুড়িগ্রামের একাধিক ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে দরিদ্রদের মাঝে বিতরণ করা হয় সরকারি চাল, কিন্তু প্রকৃত অর্থেই যাদের বিনামূল্যের চাল প্রয়োজন তাদের তুলনায় তালিকায় সচ্ছল ব্যক্তিদের নামই বেশি। সরাসরি ইউনিয়ন পরিষদে না গেলেও তাদের নামে উত্তোলন করা হচ্ছে চাল। বিজেপি কার্ডের যে মাল দিছে আমার নামও বলে আছে, আমি তা জানি না এবং মাল আমি কোনোদিনও তুলিনি। আমার এই বিজেপির কার্ডের কোনো প্রয়োজন নেই। এখানে কিভাবে নাম আসলো আমি নিজেও তা জানি না। এই নাম দেওয়াতে আমার সম্মানে অনেক ঘাটতি হয়েছে। বিজেপির কার্ড প্রাপ্য তাদের না দিয়ে আমাদের মতো সচেতন নাগরিকদের নাম দিয়ে তারা এটা উত্তোলন করতেছে। অন্যদিকে মূল উপকারভোগীরা 10 কেজির বদলে পেয়েছেন 8 থেকে 9 কেজি চাল। অনেকে আবার তালিকায় নাম থাকার পরও পাননি খাদ্য সহায়তা। অভিযোগ, পাইকারদের কাছেই বিক্রি করে দেওয়া হচ্ছে চালের স্লিপ। তারা সেসব চাল উত্তোলন করে মজুত করছেন গুদামে। বিজেপির চালেরও গাড়িতে পাইছে, বানিয়ে পাইনি, নাম আছে তালিকায় চাল দেয়নি। রোজার মধ্যে বিজেপি 8 কেজি চাল পেয়েছি, আর পাই নাই। স্লিপগুলো জনগণ না দিয়ে চেয়ারম্যান মহোদয় এবং মেম্বার মহোদয় এরা সবগুলো বিক্রি করছে পাইকারদের কাছে। পাইকাররা এখানে স্লিপের মাল কিনতেছে, এটা দেখার পর আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম, তারা বলছিল চেয়ারম্যান এবং মেম্বারের কাছ থেকে স্লিপ কিনছে তারা। অভিযোগের ভিত্তিতে সন্তোষপুর ও বলদিয়া ইউনিয়নের 2টি গুদামে অভিযান চালায় সেনাবাহিনী। জব্দ করে ভিজিএফের 25 টন চাল। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, উপকারভোগীরা বিক্রি করেছেন নিজেদের স্লিপ। চেয়ারম্যান বিক্রি করছে না কোনো মেম্বার বিক্রি করে থাকে, যদি সে মেম্বারকে নিয়ে এসো, কয় না আমরা মেম্বারদের কাছে কিনি নাই, আপনি তো ওটা নাই, আপনি বিক্রিও করেন না, কিন্তু মেম্বারদের কাছে আমরা কেউ কিনি নেই, সাধারণ জনগণের মাঝে আমরা স্লিপগুলো কিনছি। ত্রুটিপূর্ণ তালিকার কারণে চাল বিতরণ বন্ধ রেখেছে প্রশাসন। জড়িতদের বিরুদ্ধে মামলার পাশাপাশি শাস্তির কথা জানান ইউনো। মজুতজাত করা কিছু আমরা চাল পেয়েছি এবং সেটা উদ্ধার করেছি। চালের পরিমাণ আনুমানিক 200 বস্তা এবং এটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। এটা আদালতে মামলা চলমান থাকবে, পরবর্তীতে দোষী সাব্যস্ত হয়ে বিচারের আওতায় আসবে। চাল বিতরণে অনিয়ম রোধে নির্ভুল তালিকা তৈরির দাবি সচেতন মহলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নির্মাণ কাজ শেষ হলেও নানা জটিলতায় চালু করা যায়নি চুয়াডাঙ্গার 2টি সরকারি ভবন। অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকায় নির্মিত পৌর টাউন হল মার্কেট ও দর্শন ইমিগ্রেশন ভবন। নাগরিক সেবা ব্যাহত হলেও নির্বিকার কর্তৃপক্ষ। স্থানীয় ব্যবসার উন্নয়ন ও পৌর ক্রেতাদের সুবিধার্থে 2021 সালে চুয়াডাঙ্গার ঐতিহাসিক শ্রীমন্ত টাউন হল ভেঙে শুরু করা হয় পৌর টাউন হল মার্কেটের নির্মাণ কাজ। 9.5 কোটি টাকা ব্যয়ের এই ভবনটি হস্তান্তর করা হয় 2022-এর 16 ডিসেম্বরে। কথা ছিল পুরাতন ব্যবসায়ীরাই নতুন করে ভবনে বরাদ্দ পাবেন, তবে বন্দোবস্ত দূরে থাক, হস্তান্তরের পর থেকেই তালাবদ্ধ এই দোতলা সরকারি ভবন। পৌরসভা কর্তৃপক্ষ নতুন করে বহুতলা ভবন করার জন্য আমাদের কাছ থেকে বললো যে আপনারা নেমে যান, আপনাদেরকে বিল্ডিং রেডি হওয়ার পরে আপনাদেরকে 6 মাসের মধ্যে বিল্ডিং হস্তান্তর করে দেওয়া হবে। 2.5-3 বছর হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আমরা এর বিল্ডিং হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা বিল্ডিংয়ের বরাদ্দ পাই নাই বা ভাড়াটিয়া হিসেবে এখনো ঢুকতে পারি নাই। এখনও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে সরকারি সম্পদ। এরই মধ্যে ভবনের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল। সমাধানের পরিবর্তে ভবন চালুর সেই পুরনো আশ্বাসই কেবল মেলে পৌর কর্তৃপক্ষের কাছ থেকে। 4-5 বছর যাবত মনে হয় সম্ভবত এটা শেষ হয়ে গেছে এই কাজটা। তো এখনো পর্যন্ত এখানে পৌর কর্তৃপক্ষ হয়তো এখনো হ্যান্ড ওভার কেন করছে না, কি কারণে, এটা আমরাও জানি না। বিল্ডিংটা দীর্ঘদিন অবহেলা অযত্নে পড়ে থাকার ফলে স্থায়িত্ব কমে যাচ্ছে। উদ্বোধন করারও কেউ নাই, বর্তমানে সব ফেটে ফেটে যাচ্ছে। আর পিছনে গেলে বুঝতে পারবেন এখনই ফেটে যাচ্ছে সব। বর্তমানে এটা বরাদ্দের প্রক্রিয়াধীন চলছে। হলটা নিয়ে আমাদের সাংস্কৃতিক সংগঠনের একটা আপত্তি ছিল। আমরা কাগজপত্র অ্যানালাইসিস করে দেখি যে না, এটা আসলে হস্তান্তর করা হয়েছে পৌরসভায়। এটা নিয়ে আমাদের ডিসি মহোদয় একটু তদন্ত করছেন, অচিরেই হয়তো এটার একটা সমাধান হবে। একই অবস্থা দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন ভবনের। 2021 সালের সেপ্টেম্বরে কাজ শেষ হলেও এখনও অকেজো পড়ে আছে 3 কোটি টাকা ব্যয়ের এই ভবন। নকশাগত ত্রুটি ও দাপ্তরিক নানা জটিলতায় আটকে আছে হস্তান্তর প্রক্রিয়া। এই বিল্ডিংটা 7-8 বছর হয়েছে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এটা ব্যবহার না করলে রং চোখ কাঠ পাট সবই নষ্ট হয়ে যাবে। একটা ভাঙাচোরা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা ইমিগ্রেশনের কার্যক্রম হয়, কিন্তু এই বিল্ডিংটা যে বানিয়েছে যে কারণে, সে কারণটা এখানে এখনো পর্যন্ত কোনো কার্যক্রম হয়নি, বেকার পড়ে আছে। জটিলতার সমাধান করে এই ভবনটিও দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে দাবি জেলা পুলিশের। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।
ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেছে গাজীপুর শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক শ্রমিক। সকাল ৮টায় কর্মস্থলে উপস্থিত হয়ে উৎপাদন শুরু করেছেন তারা। শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কর্মস্থলে যোগ দিয়ে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের স্বাগত জানান। শিল্পাঞ্চল পুলিশ বলছে, আজ খোলা হয়েছে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানা। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন তারা। গতকাল সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা ছুটি কাটিয়ে কাজে ফিরেছেন। ঈদের লম্বা ছুটি শেষে কর্মচাঞ্চল্য শুরু হয়েছে দেশের স্থলবন্দরগুলোতে। বেনাপোল বন্দরে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। ছুটির কারণে ভারতের পেট্রাপোল বন্দরে তীব্র যানজট, ট্রাক জট তৈরি হয়েছে। কর্মচাঞ্চল্য ফিরেছে আখাউড়া স্থলবন্দরেও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য নিতে ট্রাক ভিড়তে শুরু করেছে হিলি স্থলবন্দরেও। সকাল থেকেই শ্রমিক কর্মচারীরা বন্দরে প্রবেশ করতে শুরু করেছেন। শুরু হয়েছে পণ্য ওঠানামা ও ছাড়করণের কাজ। দক্ষিণ পশ্চিমের সবচেয়ে বড় চামড়ার মোকাম যশোরের রাজারহাটে মন্দাভাব চলছে। ঈদের পর দ্বিতীয় হাটও জমেনি। চামড়া কিনতে আসেনি ঢাকাসহ বিভিন্ন জেলার ট্যানারি মালিকরা। চরম ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক ও মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। এজন্য বড় চামড়া ব্যবসায়ীদের সিন্ডিকেট ও ট্যানারি মালিকদের অসহযোগিতাকে দুষছেন তারা। ঈদের পর দ্বিতীয় হাট। প্রথম দিনের তুলনায় চামড়া উঠেছে কয়েক গুণ। তবুও কেন যেন স্বস্তি নেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার মোকাম যশোরের রাজারহাটে। সরবরাহ বাড়লেও বেচাকেনা নামমাত্র। তার উপর মিলছে না সরকার নির্ধারিত দাম। মানভেদে গরুর চামড়া বিকোচ্ছে 200 থেকে 800 টাকায়। ছাগলের চামড়ার দর ঠেকেছে তলানিতে। সর্বসাকুল্যে মিলছে 30 টাকার মতো। দরপতনের জন্য ট্যানারি মালিক আড়তদারদের সিন্ডিকেটকে দুষছেন ফরিয়া আর মৌসুমী ব্যবসায়ীরা। 1300, 1100 এই যে রেট আমরা মোবাইলে দেখলাম, দেখি আমরা মাল কিনলাম 600, 700, 800, এখন বেশি 400, 300, 600, 700, 800 টাকা মাল কিনা বেচা হচ্ছে। এতে এই লবণের টাকা উঠবে না। আমার লাইভে আমি এরকম চামড়া ডস আমি আগে কখনো দেখিনি। ঢাকা, কুষ্টিয়া, নাটোর, ঈশ্বরদী, পাবনা এই সমস্ত ব্যাপারীগুলো রাজারহাটে আসছে না কেন? এরা স্থানীয় ব্যাপারীগুলো ইনারা খুব চাপে চামড়া কিনছে আমাদের কাছ থেকে। যদিও আড়তদাররা বলছেন ভিন্ন কথা। জানান, এখনও রাজারহাটে আনাগোনা শুরু হয়নি ঢাকাসহ বিভিন্ন জেলার ট্যানারি মালিকদের। ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় ব্যাহত নগদ লেনদেন, তার উপর পাওনা টাকা আদায় না হওয়ার খড়গে ব্যবসায়ীদের পুঁজিতে রয়েছে মন্দাভাব। কোম্পানি এর ঈদের আগেও যে রেটে কিনছে, এখনো সেই একই রেটে কিনছে, কিন্তু সরকার যে রেট করছিল ওই রেটে হচ্ছে না বেচা কিনা। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে এরা ট্যানারি এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে। এই বছর কোনো যোগ সাযোগ না থাকার কারণে এই অবস্থা। ট্যানারি মালিকদের যে পরিমাণ আসার কথা ছিল তাদের কোনো তারা এখন পর্যন্ত ব্যাংক লেনদেন যেহেতু হচ্ছে না, যার কারণে আসতে পারে নাই। গতবারও এই সময়ে ব্যাংক চালু থাকার কারণে ট্যানারি মালিকদের অনেক প্রতিনিধি রাজারহাটে চামড়া ক্রয় করেছে। রাজারহাট চামড়া ব্যবসায়ী সমিতির তথ্য অনুযায়ী এবার কেবল 20,000 চামড়ার হাত বদল হয়েছে, যে সংখ্যা গেল বছর ছিল লাখেরও বেশি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।